খাবার রেডি করে রাহাবারকে প্রথমে খাইয়ে দেয়। হালকা কিছু খেয়ে রাহাবার আর খায় না। তাসনিম রাহাবারের গায়ে চাদরটা টেনে দিয়ে লাইট অফ করে দেয়। রুম থেকে বের হয়ে যায়। অতঃপর দাদিমণির খাবার আর সাথে ওষুধ দেয়। সবশেষে লিয়ার রুমে যায়। লিয়ার রুমটা অন্ধকার করে চেয়ারে বসেছিল। উফ! লিয়ার মনে হচ্ছে জীবন যেন একের পর এক চমক দেখাচ্ছে তাকে। কিছুদিন আগেই নিজের সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটল, যার শেষটা কি হবে তা আজও অজানা লিয়ার। আবার বাবা নামক সব থেকে আপনজন আজ মৃত্যুর সাথে লড়ছে। চোখ বন্ধ করতেই টসটসে দুফোঁটা নোনা জল গাল বেয়ে পড়ে লিয়ার। এর মধ্যেই রুমে আলো জ্বলে ওঠে। তাসনিম খাবার হাতে লিয়ার রুমে আসে। লিয়াকে বলে কয়ে খাওয়ানোর চেষ্টা করে। এক লোকমা ভাত মুখে নিয়ে লিয়া চিবোতে থাকে। গলায় আজ মনে হচ্ছে কেউ যেন বেড়ি পরিয়ে দিয়েছে। খাবারটা গলা দিয়ে নামানোই যাচ্ছে না। বাবার সকল স্মৃতি চোখের সামনে জল করে ভাসতে থাকে। ইস! আজ বাবা সুস্থ থাকলে বাসায় আসার সাথে সাথেই ছেলেমেয়ের খবর নিত। রোজ কিছু না কিছু হাতে করে আনে। দুই ভাই বোনের জন্য আলাদা আলাদা চকলেট বা আইসক্রিম বক্স। মা বকলেও বাবা কখনো বকে না। সব মেয়েদের কাছে বাবা একটু বেশিই প্রিয় হয়। লিয়া অনেক কষ্টে মুখে থাকা খাবারটা গলাধঃকরণ করে। তারপর ভারী গলায় বলে, আপু আর না, জোর করো না প্লিজ। আমার ভালো লাগছে না। কোনো কিছুই ভালো লাগছে না আমার। তাসনিম খাবার প্লেটটা রেখে হাত ধুয়ে নেয়। তাসনিম লিয়াকে এটা সেটা বুঝ দিতে থাকে। তাসনিম বিছানার এক সাইডে বসে, তারপর লিয়া তাসনিমের কোলের উপর মাথা রাখে। দুহাত কোমর জড়িয়ে ধরে। পেটে মুখ গুজে নিশ্চুপ রয়। তাসনিম লিয়া চুলের মধ্যে বিলি কাটতে থাকে। এভাবে কিছুক্ষণ থাকতে থাকতে লিয়া ঘুমিয়ে পড়ে। লিয়াকে বালিশে শুইয়ে দিয়ে লাইট নিভিয়ে তাসনিমও সন্তর্পণে রুম থেকে প্রস্থান করে। ফোন করে হসপিটালে খোঁজ নিবে, সেজন্যই ব্যাগ থেকে ফোনটা বের করতেই আলিফের এক গাদা মিসড কল দেখতে পায়। ফোন সাইলেন্ট থাকায় খেয়াল করেনি। আগে ছোট চাচুর সাথে কথা বলে হসপিটালের খোঁজ খবর নেয়। অতঃপর আলিফের নম্বরে কল দেয়। কল রিসিভ করতেই তাসনিম মৃদু আওয়াজে সালাম দেয়। ওদিকে ফোনের ওপাশ থেকে আলিফ ব্যতিব্যস্ত হয়ে চিন্তিত গলায় শুধায়, এই তাসনিম, তোমার কি হয়েছে বলো তো? এতবার ফোন দিচ্ছি, রিসিভ করছো না যে। ঠিক আছো তুমি? কোনো সমস্যা হয়নি তো? খোঁজ নিয়ে জানলাম তুমি হোস্টেলেও নাকি নেই। তুমি বাড়িতে গিয়েছো? ডক্টর সাহেবের উতলা হয়ে এক নাগাড়ে এতগুলো প্রশ্ন শুনতে তাসনিমের মন্দ লাগলো না। ডক্টর সাহেব যে এত ব্যস্ততার মাঝেও এতবার কল করেছে, ইভেন হোস্টেলে পর্যন্ত খোঁজ নিয়েছে, এটা শুনতে তাসনিমের খুব ভালো লাগলো। প্রত্যেকটা নারীই চায় তার প্রিয় মানুষ সকল ব্যস্ততার মাঝেও তার খোঁজ নিক। যেখানে তাসনিম এতটা আশা করেনি, সেখানে ডক্টর সাহেব তো একদম টিনেজারদের মতো উতলা প্রেমিক হয়ে গেছে দেখছি। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার! অজান্তেই তাসনিমের মনটা পুলকিত হলো। তাসনিম ব্যালকনিতে দাঁড়িয়েছিল। এক হাত ফোনে কানে ধরে ঘাটটা একটু হেলিয়ে অন্য হাতে লোহার গ্রিলটা খুঁড়তে থাকে। আর মৃদু স্বরে বলে, রিল্যাক্স জনাব, রিল্যাক্স। এত হাইপার হওয়ার কিছু নেই। আমি ঠিক আছি, তবে একটা বড় সমস্যা হয়েছে। প্রথম কথাগুলো শুনে হাফ ছেড়ে বাঁচতে না বাঁচতেই তাসনিমের শেষের কথা শুনে তাৎক্ষণিক আলিফের ভ্রুযুগল ঈষৎ কিঞ্চিত হয়। সাথে সাথেই চিন্তিত গলায় প্রশ্ন করে ওঠে। কি সমস্যা, কি হয়েছে? তাসনিম শর্টকাটে সবটা বলে। আলিফ মনোযোগ সহকারে সবটা শুনে। আলিফ ছোট্ট শ্বাস ফেলে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর ওপর ভরসা রাখো। সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ করো। ট্রিটমেন্ট চলছে, ইনশাআল্লাহ আঙ্কেল সুস্থ হয়ে যাবেন। একটু থেমে ফের ইতস্তত করে বলে, ভাবছি কালকে আঙ্কেলকে একবার দেখতে যাব। তুমি থাকছো তো? তাসনিম ব্যালকনিতে থাকা চেয়ারে গা এলিয়ে বসে। অতঃপর বলে, হুম, তবে কি পরিচয় দিবে? আমার পরিবারের সদস্যরা তো থাকবে। তখন কি বলবো? বিষয়টা কিরকম হবে না? আলিফ স্মিত হাসে। নির্বিকার ভঙ্গিতে বলে, তাই তো, ভেবে দেখিনি তো। এখন দেখছি পরিচয়ের জন্য হলেও আর ওয়েট করা যাবে না। খুব দ্রুতই তোমার বাড়িতে প্রস্তাব পাঠাতে হবে। একটু থেমে সম্মোহনী স্বরে ডাকে। এই তাসনিম, তাসনিম ছোট্ট করে বলে, হুম। জানো, যখন আমার একের পর এক কল তুমি তুলছিলে না, তখন আমার দম বন্ধ হয়ে আসছিল। এত অক্সিজেন থাকা সত্ত্বেও আমার মনে হচ্ছিল আমি বোধহয় সাফোকেটিংয়ে ভুগছি। বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছিল। ভাবছিলাম হুট করে বাড়িতে গিয়ে আবার বিয়ের পিঁড়িতে বসনি তো। আবার যদি এরকম হয়, আমি কিন্তু সত্যি তোমাকে
জোর করে হলেও বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসবো। তাই ভুলেও এই ভুল দ্বিতীয়বার করতে যেও না। অ্যালার্ট করে রাখলাম। তাসনিম এক হাতে কপালের উপর আসা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে ক্ষীণ আওয়াজে বলে। থাক, আমি টেনশনে আছি আর আপনি ফাজলামো করছেন। আলিফ লম্বা শ্বাস টেনে নিয়ে বলে। তোমার কাছে ফাজলামো মনে হলো? আমি কিন্তু মোটেই ফাজলামো করছি না। আমি সিরিয়াস। যাই হোক, টেনশন করো না। খাবার খেয়েছো? হুম। আচ্ছা, রাত অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। বাই, টেক কেয়ার। ওকে, বাই। পরের দিন পড়ন্ত বিকেল, জারিফ ড্রয়িং রুমে বসে ল্যাপটপ কোলের উপর রেখে কিছু একটা করে এমন সময় জাহানারা বেগম এসে জারিফের পাশে বসেন। জারিফ ল্যাপটপ থেকে মাথাটা তুলে ডান সাইডে ঘাড় ঘুরিয়ে মাকে এক নজর দেখে, তারপর মৃদু স্বরে বলে। কিছু বলবে মা? তোমাকে চিন্তিত দেখাচ্ছে। কোনো কিছু নিয়ে চিন্তা করছো নিশ্চয়? জাহানারা বেগম মুখটা মলিন করে চিন্তিত গলায় ঠোঁট আওড়ালেন। জারিফ, বিকেল গড়িয়ে যাচ্ছে, তোর বাবা এখনো বাসায় ফিরল না যে? দুপুরে লাঞ্চ করতে আসেনি। আর রোজ তো 4টার দিকেই অফিস থেকে চলে আসে, আজ এখনো আসছে না। তার ওপর কয়েকবার কল করলাম, ফোন তুলল না, বেজে বেজে কেটে গেল। জারিফ ল্যাপটপ অফ করে পাশে নামিয়ে রাখে, কপাল কুঁচকে মায়ের মুখপানে যায়, ব্যস্ত কণ্ঠস্বরে বলে। আচ্ছা, আমি বাবার অফিসে ফোন করে দেখছি বাবা অফিসে আছে কিনা। ফোন ওপেন করতেই নীলের নম্বর থেকে একটা মিসড কল দেখতে পায়। ভার্সিটি থেকে বাসায় আসার পর ফোন চেক করা হয়নি, হয়তো দুপুরে রুমে ছিল না এমন সময় নীল কল দিয়েছিল। তবে জারিফ ভাবে আগে বাবার অফিসে কল দিয়ে নি, নীলের সাথে পরে কথা বলা যাবে। কন্ট্যাক্ট লিস্ট থেকে বাবার অফিসের টেলিফোন নম্বর খুঁজতে থাকে। আনোয়ার রহমান সরকারি চাকরি করেন, অধিদপ্তরের 9ম গ্রেডের একজন কর্মকর্তা, আর বছরখানেক আছে চাকরির বয়স। এরই মধ্যে নিরুপমা বেগম এসে দাঁড়িয়ে শায়ের আঁচলে হাতটা মুছতে মুছতে বলেন। নীলেরও তো কোনো খবর নেই। সেই সকালে বেরিয়েছে, দুপুরে খাবার খাওয়া নেই, গোসল নেই। কোথায় টই টই করে ঘুরে বেড়াচ্ছে তা আল্লাহ জানে আর ও জানে। আজ আসুক, ওকে আচ্ছা করে বকতে হবে। পড়ালেখার নামগন্ধ নেই, শুধু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেড়ানো। এর মধ্যে কল্পনা বেগম এসে সোফায় গায়ে এলিয়ে বসে। হঠাৎ কলিং বেলের শব্দ হয়। নিরুপমা বেগম দরজা খুলে দেন। জারিফ মাত্রই কল করতে যাবে, তখনই আনোয়ার রহমান আর পেছনে নীলকে দেখতে পায়। আনোয়ার রহমান সিঙ্গেল সোফায় গায়ে এলিয়ে বসেন, এক হাতে শার্টের হাতার কাছের বোতাম খুলতে থাকেন। জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলেন। জারিফের মা, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো। জাহানারা বেগম উঠে দাঁড়িয়ে ডাইনিংয়ে গিয়ে পানি এনে বাড়িয়ে দিয়ে কপাল কুঁচকে শুধান। এত দেরি হলো যে? দুপুরে লাঞ্চ করতেও আজ আসোনি যে? কল দিলাম, তুললে না। নীল জারিফের পাশে ফাঁকা জায়গায় ধপ করে বসে পড়ে, টি শার্টের উপরের বোতাম খুলে সোফায় গায়ে এলিয়ে দেয়। নিরুপমা বেগম ছেলের দিকে কটমট চোখে তাকিয়ে আছেন, তবে বড় ভাসুর উপস্থিত থাকায় কিছু বলতে পারছেন না, না হলে এতক্ষণে ইচ্ছে মতো ঝাড়তেন। আনোয়ার আহম ঢকঢক করে পানিটুকু খেয়ে গ্লাসটা জাহানারা বেগমের হাতে ধরিয়ে দেন, তারপর একটু নড়ে চড়ে বসে, মুখাবয় টান টান করে গম্ভীর গলায় বলে। হসপিটালে গিয়েছিলাম। লিয়ার বাবা এনামুল খান খুব অসুস্থ, গতকালকে স্ট্রোক করেছেন, দেখতে গিয়েছিলাম। জারিফ তড়িৎ বাবার দিকে মুখটা তুলে যায়। জারিফের ভেতর প্রশ্নের সৃষ্টি হয়, বাবাকে খবর দিল কে? জারিফ কৌতূহলী হয়ে প্রশ্ন করেই ওঠে। বাবা তোমাকে কি বলল? না মানে, তুমি কিভাবে শুনলে? আনোয়ার রহমান ছেলের মুখশ্রীতে এক নজর চাইলেন, হতাশার দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর মুখাবয় করে বললেন। তোমার তো একটিবার হলেও যাওয়া উচিত ছিল জারিফ। আর আমাকে খবরটা নীলের কাছ থেকে শুনতে হয়েছে। নীল দুপুরে ফোন দিয়ে বলল। অফিস থেকে সরাসরি হসপিটালে গিয়েছিলাম, ওখানে গিয়ে নীলকে দেখতে পাই। জারিফ নীলের দিকে একবার তাকালো, আবার বাবার দিকে তাকিয়ে ক্ষীণ আওয়াজে বলে। আমি জানতাম না, আর খবরটা তোমার কাছ থেকে ফার্স্ট শুনেছে। আনোয়ার রহমান গম্ভীর কণ্ঠে বলতে থাকেন। তুমি জানতে না সেই ব্যর্থতা তোমার। তুমি নিজেকে তাদের কাছে সেইভাবে প্রেজেন্ট করতে পারোনি যে তাদের সুখ বা দুঃখের যে কোনো পরিস্থিতির কথা তোমার কাছে শেয়ার করবে, তোমাকে কোনো খবর দেওয়ার প্রয়োজন বোধ করবে। নিজেকে এতটা ইম্পর্ট্যান্ট করে তুলতে পারোনি তুমি, সেই ব্যর্থতা সম্পূর্ণ তোমার। জারিফ মাথাটা নুইয়ে চুপচাপ থাকে। জাহানারা বেগম কিছুটা বিরক্তিকর ফেস করে বলেন। নীল, তুই কি করে জানলি? আর তোর বড় আব্বুকে জানানোর সময়
জারিফকে একবার ফোন দিয়ে জানাসনি কেন? নীল আমতা আমতা করে বলে, আর ব্রোকে জানাতে কল করছিলাম, ব্রো হয়তো ব্যস্ত ছিল তাই রিসিভ করেনি, খেয়াল করেনি। তারপর ব্রোকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছিলাম, মেসেজ বোধ হয় এখনও সিন করেনি। জারিফ বলল, তোর কল আমি খেয়াল করিনি, একটু আগে তোর কল দেখলাম। ভার্সিটি থেকে আসার পর অনলাইন আর যায়নি, তাই মেসেজ সিন করা হয়নি। জারিফ মনে মনে আওড়ায়, লিয়া নীলকে খবরটা দিয়েছে, অথচ আমাকে তো ওর একবারও প্রয়োজন বোধ করলো না। তার মনে লিয়ার সাথে নীলের রেগুলারই কথা হয়। লিয়ার ফেসবুক আইডির সাথে নীল অ্যাড আছে, খুব কমই কথা বলা হয়। আজকে দুপুরে লিয়া একটা পোস্ট করে, যেখানে লিয়ার বাবার আইসিইউতে থাকা একটা ছবি, সেখানে সাথে লেখা। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। দুপুরে এই পোস্টটা দেখার সাথে সাথে নীল লিয়াকে কল করে, তখনই সবটা জানতে পারে। আনোয়ার রহমান জারিফকে উদ্দেশ্য করে বললেন, জারিফ সন্ধ্যা পর তুমি হসপিটালে যাবে। যাই হোক, যেহেতু জানতে না, এখন তো জানলে। জারিফ হ্যাঁ সূচক বলে। এমন সময় কল্পনা বেগম ফোরন কেটে বলেন। আনোয়ার রহমান শান্ত কণ্ঠে বলেন, ভাইজান, তুমি মিছে মিছে ছেলেটাকে এভাবে বলছো কেন বলো তো? তারা না জানালে এখানে জারিফের কি দোষ? আর তারাই বা কেন, কোন আক্কেলে লোক একবারও জানানোর প্রয়োজন বোধ করলো না? আমার মনে হয় ভাইজান, যেখানে ওনারা নিজ থেকে জানায়নি সেখানে জারিফের না যাওয়াই ভালো। জারিফ কেন হুদায় যেতে যাবে? যেখানে একবারও ফোন করে জানালো না, সেখানে নিজ থেকে না গেলেই ভালো হয়। এটা কোনো বিয়ে বা কোনো অনুষ্ঠান নয় যে ফোন করে জনে জনে বলবে। আর সেখানে বিনা দাওয়াতে যাওয়া যাবে না। একজন মানুষ অসুস্থ, সেখানে দেখতে যাওয়া হিউম্যানিটির মধ্যে পড়ে। তাদের পরিবারের একজন গুরুতর অসুস্থ, সেখানে তাদের মন মানসিকতা নিশ্চয়ই ভালো নেই। তারা বলল না, সেই জন্য আমি আমার দায়িত্ব পালন করলাম না। এটা কোনো মনুষ্যত্ববোধ সম্পূর্ণ মানুষের কথা নয়। আগে পরিস্থিতিটা বুঝতে হবে। কল্পনা বেগমের মুখটা মুহূর্তেই কালো হয়ে যায়, মুখটা থমথমে হয়ে যায়। কথার পিছে কথা বলার মতো কিছু খুঁজে পেলেন না। জানারা বেগম ওনার স্বামীকে শুধান, ভদ্রলোককে এখন কেমন দেখলে? না, মানে খুব সিরিয়াস কি? আনোয়ার রহমান বলেন, ডক্টর বলেছেন 48 ঘন্টা না যাওয়া অবধি বলা যাচ্ছে না ডেঞ্জার মুক্ত কিনা। যাই হোক, সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যাতে করে মানুষটা সুস্থ হয়ে যায়। বাচ্চা ছেলে মেয়ে আছে, তাদের জন্য হলো যেন আল্লাহ ওনাকে হায়াত দান করেন। জারিফ উঠে রুমে যায়, কোনো রকমে রেডি হয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। লিয়া ছোট চাচুর কাজের জন্য একটু বাইরে গেছে। হসপিটালে লিয়া আর রাজিয়া সুলতানা দুজনেই আছে। লিয়া দুপুরে এসেছে। রাজিয়া সুলতানা করিডোরের সামনে চেয়ারে বসে আছেন। লিয়া মায়ের পাশে, মায়ের কাঁধে মাথা দিয়ে বসে আছে। রাজিয়া সুলতানা লিয়াকে বলে, লিয়া, সন্ধ্যা হয়ে আসছে, যা বাসায় যা। তোর দাদিমণি রাহবার একলা আছে, তুই যা। আর এমনিতেও তোকে বাসায় যেতে হবে, কালকে তোর পরীক্ষা। তাই এখন ড্রাইভারের জন্য বসে না থেকে রিক্সা নিয়ে বাসায় চলে যা। লিয়া মৃদু স্বরে বলে। একটু পরে যাই, ভালো লাগছিল না বাসায়। রাজিয়া সুলতানা ফের বললেন, আর একটু দেরি করলে সন্ধ্যা হয়ে যাবে তো, তখন একা একা কি করে যাবি? তার থেকে এখনই চলে যা, কেমন? লিয়া মায়ের কাঁধ থেকে মাথাটা তুলে বাম সাইডে তাকাতেই দেখতে পায় জারিফ আর তাসনিম পাশাপাশি হেঁটে কিছু বলতে বলতেই আসছে। তাসনিম আর জারিফকে পাশাপাশি দেখে লিয়ার মনের ভেতর কালবৈশাখী ঝড় শুরু হয়। মুহূর্তে মনটা বিষাদে ছেয়ে যায়। লিয়া তপ্ত নিঃশ্বাস ফেলে মনে মনে আওড়ায়, উফ, আপুর সাথে ওনার কন্ট্রাক্ট হয়, তার মানে উনি এখনো আপুকে চায়। লিফটে জারিফের সাথে তাসনিমের দেখা হয়। তাসনিম মেডিকেল থেকে হোস্টেলে গিয়ে ফ্রেশ হয়ে হসপিটালে এসেছে। এমন সময় লিফটে উঠতে কাকতালীয়ভাবে জারিফকে দেখতে পায়। সৌজন্যতার খাতিরে প্রথমে তাসনিমই কথা বলে। জারিফ স্বাভাবিকভাবে কার্টিসি মেনটেন করে। 6 তলায় এসে লিফটের দরজা খুলতে দুজন একসাথেই আসে। জারিফ ভদ্রভাবে তাসনিমকে শুধায়। আঙ্কেলের কন্ডিশন এখন কীরকম? তাসনিম যতটুকু জানে সেটাই বলতে বলতে আসছিল। তাসনিম আর জারিফকে পাশাপাশি দেখে লিয়ার মনের আকাশে কালো মেঘ জমতে শুরু করে। না চাইতেও অদ্ভুত অদ্ভুত কথার সঞ্চার হতে থাকে লিয়ার মন মস্তিষ্কে। লিয়া ভাবে, ওনাদের দুজনের হয়তো যোগাযোগ আছে, আর যোগাযোগ যদি নাই থাকে তাহলে তো
একসাথে আসার প্রশ্নই ওঠে না। লিয়া ভঙ্গ হৃদয় নিয়ে মনে মনে আওড়ায়। জারিফ, আপনাকে আপুর সাথে হসপিটালে আসতে হলো। জানি ফর্মালিটিস মেনটেন করতে আসছেন আপনি, তবুও একা একা আসা যেত না? উফ, আমি হয়তো বোকা, আপনার সেদিনের আচরণে অনেক কিছু ভেবে নিয়েছিলাম। এখন দেখছি আমি সম্পূর্ণ ভুল ছিলাম।